মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন শুধু মার্কিন সাম্রাজ্যের পতনের শব্দ। পেন্টাগনের ভুল হিসাবকে বুড়ো আঙুল দেখিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একযোগে এমন প্রলয়নকারী পাল্টা আঘাত হেনাচ্ছে, যার ধাক্কায় পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক নেটওয়ার্ক তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সিরিয়া থেকে কুয়েত, ওমান থেকে কাতার, সবখানে এখন কেবল মার্কিন ঘাঁটির জ্বলন্ত ধ্বংসাবশেষ। ইরান এবার আর কেবল প্রতিরোধ করছে না, তারা ঝানু রণকুশলীর মতো আমেরিকার পুরো সামরিক পরিকাঠামোর মেরুদণ্ডটাই ভেঙে দিচ্ছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নিখুঁত নিশানায় সিরিয়ায় অবস্থিত মার্কিন বিশেষ অভিযান পরিচালনাকারী মূল কমান্ড সেন্টারটি এখন স্রেফ ধ্বংসস্তূপ। একই সাথে ওমানের সালমা মালভূমি এবং খানাম এলাকায় মার্কিন নৌ ও আকাশ নজরদারির রাডারগুলো গুড়িয়ে দিয়েছে ইরান। এর ফলে পুরো অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর যে চোখ ও কান ছিল তা এখন চিরতরে অন্ধ। সবচেয়ে বড় বিপর্যয়টি ঘটেছে কুয়েতের মার্কিন ঘাঁটিতে। আইআরজিসির নতুন ধাপের এই অভিযানে কুয়েতে মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নজরদারি রাডার, একাধিক বিশাল অস্ত্রের গুদাম এবং দুটি অত্যাধুনিক হিমার্স রকেট উৎক্ষেপণ ব্যবস্থা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। সেখানে মার্কিন সেনাদের পুরো ঘাঁটি এখন দাউ দাউ আগুনে জ্বলছে, যা আমেরিকার লজিস্টিক সাপোর্টের কোমর ভেঙে দিয়েছে। শুধু কুয়েত নয়, কাতারের আকাশসীমায়ও এখন ইরানি মিসাইলের গর্জন। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে। জর্ডানের আকাশেও 3টি ইরানি মিসাইল ভূপাতিত করার দাবি করা হলেও মার্কিন জোটের ভেতরে যে চরম আতঙ্ক ঢুকে গেছে তার লুকানো যাচ্ছে না। ইরানের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া শহর ও এরবিলের আকাশে একের পর এক বিস্ফোরণ প্রমাণ করছে আমেরিকার কোনো সুরক্ষা বলই আর নিরাপদ নয়। আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত এই অভিযানে একটি রাডার ব্যবস্থা ও বিশেষ অভিযানে ব্যবহৃত কয়েকটি মার্কিন হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। অনেক মার্কিন সেনা নিহত হয়েছেন। আমেরিকার এই একগুঁয়েমি আর যুদ্ধবাজ নীতির চূড়ান্ত শাস্তি হিসেবে ইরান এবার বিশ্ব অর্থনীতির মূল চাবিকাঠিতে হাত দিয়েছে। স্ট্র্যাটেজিক হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আইআরজিসি বিশ্বকে সাফ জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এই অঞ্চল থেকে মার্কিন হস্তক্ষেপ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ থাকবে। আমেরিকা যতক্ষণ উস্কানি বন্ধ না করবে ততক্ষণ এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল বা গ্যাসও বিশ্ববাজারে যেতে দেবে না তেহরান। ইতিমধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়েছে এবং তেল গ্যাস রপ্তানি পুরোপুরি থমকে গেছে। ডোনাল্ড ট্রাম্প যতই ফাঁকা বুলি আওড়ান না কেন, মধ্যপ্রাচ্যের বাস্তব যুদ্ধক্ষেত্র বলছে আমেরিকার বিশ্ব মোড়লগিরির দিন শেষ। লড়াইয়ের রিমোট কন্ট্রোল এখন আর ওয়াশিংটনের হাতে নেই, তা এখন সম্পূর্ণভাবে ইরানের কমান্ড সেন্টারের নিয়ন্ত্রণে। আমেরিকা আন্তর্জাতিক সব অঙ্গীকার আর পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া 17 জুনের সমঝোতা স্মারক লঙ্ঘন করে আবারও ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করেছিল। হরমুজগান প্রদেশে চলন্ত যানবাহন ও বেসামরিক সেতুর ওপর বোমা বর্ষণ করে যুদ্ধাপরাধের পথ বেছে নিয়েছিল হোয়াইট হাউস। কিন্তু তেহরানের বীর যোদ্ধারা বুঝিয়ে দিয়েছেন, নির্দোষ ইরানিদের প্রাণের হিসাব তারা কড়ায় গন্ডায় উসুল করতে জানেন। একটা স্যাটেলাইট ছবি, আগে আর পরে, আর সেই দুটো ছবি এখন প্রমাণ করার চেষ্টা করছে যুদ্ধটা আসলে কার পক্ষে ঝুঁকছে। জর্ডানের একটি বিমান ঘাঁটি, কাতারের আরেকটি, দুটোতেই একই দাবি। ইরান বলছে তারা আঘাত হেনাচ্ছে ভেতরে ঢুকে। আইআরজিসির ঘোষণা, তারা কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হঠাৎ আর শক্তিশালী এক আঘাত হেনাচ্ছে। এটা তাদের অপারেশন নাসের 2 এর 15তম ঢেউ। দাবি অনুযায়ী ধ্বংস হয়েছে একটি রাডার ব্যবস্থা, সঙ্গে বেশ কয়েকটা জ্বালানি সরবরাহকারী বিমান। এখানেই থামেনি তালিকা। জর্ডানি যুদ্ধবিমান আর রিফুয়েলিং বিমান, কুয়েতে একটি হিমার্স লঞ্চার আর মার্কিন সেনা, প্রতিটাতেই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির দাবি করেছে ইরান। এইসব দৃশ্য প্রকাশ করেছে আইআরজিসি নিজেই। তাদের ভাষায় এটা এক বিশেষ আর চমকপ্রদ কৌশল। মিসাইল আর ড্রোন একসাথে চালানো অপারেশন নাসের 2 এর 10ম থেকে 16 ঢেউ জুড়ে। দাবি সত্যি হলে বার্তাটা স্পষ্ট, এটা আর বিচ্ছিন্ন প্রতিশোধ নয়। কাতারের আল উদেইদ ঘাঁটি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিতর্কিত এক সংঘাত বিন্দু হয়ে উঠছে। জর্ডানের স্যাটেলাইট প্রমাণ, এবার আসে সবচেয়ে চাঞ্চল্যকর অংশ। ইরান প্রকাশ করেছে স্যাটেলাইট ছবি, দাবি এগুলো জর্ডানের কিং ফয়সাল বিমান ঘাঁটি। মার্কিন সেনাদের থাকার জায়গায় ক্ষতির আগে আর পরের তুলনা। 3টি জায়গার ছবি। আইআরজিসির দাবি, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় এসব স্থাপনা আঘাত পেয়েছে। জর্ডান নিজে কি বলছে? তারা জানায় 3টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। আর সম্প্রতি এসেছিল কিং ফয়সাল ঘাঁটিতে সত্যিই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। 2 বর্ণনার মাঝে ফাঁক আছে, কিন্তু ঘাঁটির নাম বারবার উঠে আসছে, এটাই লক্ষণীয়। সমুদ্রেও যুদ্ধ, স্থলে আকাশে যা হচ্ছে সমুদ্রেও তার প্রতিচ্ছবি। অন্তর্বর্তী যুদ্ধবিরতি এখন ভেঙে পড়েছে, ফিরে এসেছে হামলা আর পাল্টা হামলার পুরনো চক্র। লড়াইয়ের কেন্দ্রে এখন একটাই জায়গা, হরমুজ প্রণালী।
২৮ ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যুদ্ধ শুরু করে, ইরান তখনই কার্যত বন্ধ করে দেয় এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল। তেলের দাম তখন আকাশচুম্বী, আর আলোচনার টেবিলে বিশাল সুবিধা পায় ইরান। জবাবে বুধবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আবার বসিয়ে দেয় ইরানি বন্দরে অবরোধ। লক্ষ্য একটাই, ইরানের অপরিশোধিত তেল যেন আন্তর্জাতিক বাজারে পৌঁছতে না পারে, কারণ এই তেলই ইরানের অর্থনীতির প্রাণভোমরা। ইরান দাবি করছে প্রণালী দিয়ে যাওয়া যে কোনো জাহাজকে চলতে হবে ইরানি জলসীমা দিয়ে, আর মানতে হবে বিপ্লবী গার্ডের নির্দেশ। কিন্তু জাহাজগুলো আসলে চলছিল ওমানের উপকূল ঘেঁষে, যে পথে সমর্থন ছিল জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা। যুক্তরাষ্ট্র চেষ্টা করছিল সেই জাহাজগুলোকে সুরক্ষা দিতে, আর ঠিক সেই পথের জাহাজগুলোতেই সাম্প্রতিক দিনগুলোতে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র বলছে প্রণালী পুরোপুরি খোলা না হওয়া পর্যন্ত পরমাণু কর্মসূচি বা অন্য কোনো বিষয়ে আলোচনা স্থগিত থাকবে। ইরান বলছে উল্টো কথা, প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকতে হবে, এমনকি জাহাজ চলাচলে ফি নেওয়ার অধিকারও দাবি করছে তারা। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠে ভিন্ন সুর। তার দাবি ইরান শিগগিরই পরাজিত হবে। তেলের দাম নাকি নেমে এসেছে ব্যারেল প্রতি $79, কিন্তু আসল চিত্র বলছে অন্য কথা। কুয়েতে আগুন, জর্ডানে স্যাটেলাইট প্রমাণের লড়াই, কাতারে নতুন ঢেউয়ের পর ঢেউ হামলার দাবি। আর সবকিছুর কেন্দ্রে সেই একই জলপথ, যার একটা সিদ্ধান্তেই কাঁপতে পারে বিশ্ববাজার। প্রশ্নটা তাই থেকেই যাচ্ছে, এই সংঘাত কি সত্যিই কোনোদিন থামবে, নাকি হরমুজের পানিতেই লেখা হবে আগামী দিনের ভাগ্য? আমেরিকার সামরিক শক্তির হৃৎপিণ্ডে আঘাত, এটাই এখন ইরানের নতুন যুদ্ধনীতি। মিসাইল ছুড়ে শুধু বার্তা দেওয়া নয়, ড্রোন উড়িয়ে শুধু আতঙ্ক ছড়ানোও নয়, লক্ষ্য আরও বড়, আরও গভীর, এমন জায়গায় আঘাত করা যেখান থেকে পুরো মার্কিন সামরিক যন্ত্র পরিচালিত হয়। এই কারণেই উপসাগর জুড়ে ইরানের সাম্প্রতিক দাবিগুলো বিশ্বজুড়ে নতুন আলোচনা তৈরি করেছে। তেহরানের দাবি, দীর্ঘ পাল্লার আরাস ড্রোন এবার সরাসরি কুয়েতে থাকা মার্কিন সামরিক অবকাঠামোকে লক্ষ্য করেছে। কেন কুয়েত? কারণ কুয়েত শুধু আরেকটি উপসাগরীয় দেশ নয়, এটি বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক লজিস্টিক কেন্দ্র। এখান থেকেই সেনা, অস্ত্র, গোলাবারুদ, জ্বালানি এবং যুদ্ধ সরঞ্জাম বিভিন্ন ঘাঁটিতে পৌঁছে যায়। অর্থাৎ এই নেটওয়ার্ক সচল থাকলেই মধ্যপ্রাচ্যে দ্রুত অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, তাদের ড্রোনের লক্ষ্য ছিল দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রথমটি মার্কিন সেনাদের ব্যারাক, দ্বিতীয়টি সামরিক লজিস্টিক হাব। শুনতে সাধারণ মনে হলেও যুদ্ধের ভাষায় এই দুটি লক্ষ্যই অত্যন্ত স্পর্শকাতর। ব্যারাক মানে শুধু ভবন নয়, সেখানে থাকে সেনারা, সেখানেই তারা বিশ্রাম নেয়, সেখানেই নতুন অভিযানের প্রস্তুতি চলে। একটি ব্যারাক ক্ষতিগ্রস্ত হলে শুধু ইট পাথর ভাঙে না, ভেঙে যায় সৈন্যদের নিরাপত্তা বোধ। আর লজিস্টিক হাব, এটি একটি যুদ্ধের রক্তনালী। জ্বালানি এখান থেকে যায়, মিসাইল যায়, খুচরা যন্ত্রাংশ যায়, খাবার যায়, চিকিৎসা সরঞ্জাম যায়। এই সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে সবচেয়ে আধুনিক সেনাবাহিনীও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। সেই কারণেই অনেক সামরিক বিশ্লেষক মনে করেন অবকাঠামো ধ্বংসের কৌশল কখনো কখনো সরাসরি যুদ্ধের চেয়েও বেশি কার্যকর। ইরান যেন ঠিক সেই পথেই হাঁটছে। শুধু কুয়েতেই নয়, ইরানি গণমাধ্যম আরও দাবি করেছে একই ধরনের আরাস ড্রোন বাহরাইনের শাকির বিমান ঘাঁটিকেও লক্ষ্য করেছে। এই ঘাঁটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এখান থেকেই পরিচালিত হয় নজরদারি, বিমান মোতায়েন, হেলিকপ্টার অভিযান, দ্রুত সেনা পরিবহন, জরুরি সামরিক প্রতিক্রিয়া। অর্থাৎ এটি আকাশযুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্র। যদি সত্যিই এমন আঘাত হয়ে থাকে, তাহলে সেটি হবে অত্যন্ত হিসাবী পদক্ষেপ, কারণ লক্ষ্যবস্তুগুলো আলাদা আলাদা নয়, সবগুলো একই শৃঙ্খলের অংশ। একটি সৈন্যদের জন্য, একটি সরবরাহের জন্য, আরেকটি আকাশ অভিযান চালানোর জন্য। তিনটিকেই একসঙ্গে চাপে ফেলতে পারলে পুরো সামরিক নেটওয়ার্কে প্রভাব পড়তে পারে। এখানে ইরানের নতুন কৌশল সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। তারা যেন বলছে, আমরা শুধু তোমার অস্ত্র নয়, তোমার যুদ্ধ করার ক্ষমতাকেই লক্ষ্য করছি। তবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ইরান খুব শিগগিরই পরাজিত হবে। তার দাবি, এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারেনি, বরং পরিস্থিতি শান্ত হলে তেলের দাম আরও কমে আসবে। কিন্তু যুদ্ধক্ষেত্রে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। উপসাগরে উত্তেজনা কমছে না, বরং নতুন নতুন ফ্রন্ট খুলছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দাবি করেছে, তাদের অভিযানের একটি ধাপে কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, বড় অস্ত্র গুদাম, হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং সংশ্লিষ্ট অস্ত্র ভাণ্ডারকে লক্ষ্য করা হয়েছে। এই যুদ্ধ এখন আর শুধু ক্ষেপণাস্ত্র বনাম ক্ষেপণাস্ত্র নয়, এটি সামরিক নেটওয়ার্ক বনাম সামরিক নেটওয়ার্কের লড়াই, যেখানে লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষের যুদ্ধ পরিচালনার ভিত্তিকে দুর্বল করা। শুধু ক্ষেপণাস্ত্র ছোড়া নয়, শুধু পাল্টা হামলাও নয়,
ইরান এখন যুদ্ধের নিয়মটাই বদলে দিতে চাইছে। তেহরানের বার্তা একটাই, লক্ষ্য আর কেবল আত্মরক্ষা নয়, প্রতিপক্ষের যুদ্ধ করার ক্ষমতাকেই ভেঙে দেয়া। এই কারণেই ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সাম্প্রতিক বক্তব্য নতুন করে আলোড়ন তুলেছে। কারণ তারা বলছে যুদ্ধের গতি এখন তাদের হাতে, আর যুক্তরাষ্ট্র যদি ভেবে থাকে দীর্ঘমেয়াদী সংঘাতে ইরানকে ক্লান্ত করে ফেলবে, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ভুল। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহিবির ভাষায়, ইরানের প্রথম লক্ষ্য হচ্ছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক সামরিক অবকাঠামোকে ধাপে ধাপে অকার্যকর করে দেয়া। অর্থাৎ শুধু ঘাঁটিতে আঘাত নয়, এমনভাবে আঘাত করা যাতে মার্কিন বাহিনীর অভিযান চালানোর সক্ষমতায় ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেখানেই সবচেয়ে বড় রহস্য। তিনি বলেছেন প্রথম ধাপ শেষ হলে শুরু হবে পরবর্তী ধাপ, কিন্তু সেই ধাপ কি তা প্রকাশ করেননি। আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষণ। কারণ যুদ্ধের ইতিহাস বলে, যখন কোনো পক্ষ নিজের পরিকল্পনা গোপন রাখে, তখন সেটি প্রায়ই প্রতিপক্ষের ওপর মানসিক চাপ তৈরি করার অস্ত্র হয়ে ওঠে। ইরান কি সেটাই করছে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গত কয়েকদিনে তেহরান দাবি করেছে জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার এবং ওমানে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এই দেশগুলো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। সেখানে যদি ধারাবাহিকভাবে চাপ তৈরি হয়, তাহলে শুধু একটি ঘাঁটি নয়, পুরো লজিস্টিক ব্যবস্থাই চাপে পড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও থেমে নেই। ওয়াশিংটনের দাবি, তারা ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। অর্থাৎ দুই পক্ষই এখন সরাসরি শক্তি প্রদর্শনের পথে। এখন প্রশ্ন হলো, আইআরজিসির কথিত পরবর্তী ধাপ কি হতে পারে? একটি সম্ভাবনা হচ্ছে আরও সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যার লক্ষ্য হবে ঘাঁটির রানওয়ে, রাডার, জ্বালানি সংরক্ষণাগার এবং যোগাযোগ ব্যবস্থা। কারণ আধুনিক যুদ্ধে শুধু সৈন্য ধ্বংস করাই যথেষ্ট নয়, শত্রুর যুদ্ধ পরিচালনার সক্ষমতা ভেঙে দেয়াই সবচেয়ে কার্যকর কৌশল। আরেকটি সম্ভাবনা সমুদ্র পথে চাপ বাড়ানো। পারস্য উপসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। সেখানে উত্তেজনা বাড়লে শুধু যুক্তরাষ্ট্র নয়, বৈশ্বিক অর্থনীতিও সরাসরি প্রভাবিত হতে পারে। তৃতীয় সম্ভাবনা মনস্তাত্ত্বিক যুদ্ধ, অর্থাৎ এমন সব ঘোষণা, এমন সব সামরিক প্রস্তুতি এবং এমন সব সীমিত আঘাত যা প্রতিপক্ষকে সবসময় অনিশ্চয়তার মধ্যে রাখবে। কখন, কোথায় এবং কিভাবে আঘাত আসবে, এই প্রশ্নে হয়ে উঠবে সবচেয়ে বড় অস্ত্র। ইরান অতীতেও এই ধরনের কৌশল ব্যবহার করেছে, কারণ সরাসরি মুখোমুখি সংঘর্ষে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি ও ব্যয় বাড়ানোর খেলায় তেহরান ভিন্ন পথ বেছে নিতে চায়। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থানও স্পষ্ট। তাদের বক্তব্য, এই অঞ্চলে সামরিক অভিযান চলবে, প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ কেউই আপাতত পিছিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে না। এটাই সবচেয়ে উদ্বেগের বিষয়। একদিকে ইরানের আত্মবিশ্বাসী ঘোষণা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান। আইআরজিসি যে পরবর্তী ধাপের কথা বলছে, সেটি কি সত্যি নতুন কোনো সামরিক অধ্যায়ের সূচনা, নাকি এটি প্রতিপক্ষকে চাপে রাখার হিসাবে মনস্তাত্ত্বিক কৌশল? উত্তর এখনো অজানা। এই সংঘাত আর শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি ধৈর্যের লড়াই, কৌশলের লড়াই, প্রস্তাব বিস্তারের লড়াই। এই সংঘাত আর শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি ধৈর্যের লড়াই, কৌশলের লড়াই, প্রভাব বিস্তারের লড়াই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ হঠাৎই আরো বিপজ্জনক মোড় নিয়েছে। এবার সংঘাতের আগুন ছড়িয়ে পড়ছে নতুন এক সংবেদনশীল দেশে। জর্ডানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নাড়িয়ে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে আকাশ চিরে একটি ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে এবং দূরের পাহাড়ি এলাকায় আঘাত হানছে। তাদের দাবি, এটি ছিল জর্ডানের ভেতরে একটি মার্কিন ঘাঁটিতে সফল হামলা। যদি এই দাবি সত্য হয়, তাহলে এটি বড় ধরনের পরিবর্তন আনতে পারে, কারণ জর্ডান শুধু আরেকটি দেশ নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক করিডোর। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের যুদ্ধ বিমান অনেক সময় জর্ডানের আকাশপথ ব্যবহার করে, বিশেষ করে দূরপাল্লার অভিযানের ক্ষেত্রে। ফলে এই আকাশসীমা এখন অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। এই অঞ্চলে হামলা মানে সরাসরি বৃহত্তর সংঘাতের ঝুঁকি তৈরি হওয়া। তবে জর্ডান এই দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। তাদের সামরিক বাহিনী জানিয়েছে, তারা একটি ক্ষেপণাস্ত্র ও 2টি ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করেছে। একই সঙ্গে মাটিতে 6টি স্থানে ধ্বংসাবশেষ পড়ার ঘটনা নিশ্চিত করেছে। এতে বোঝা যাচ্ছে আকাশে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি কোনো হামলা সফল হয়েছে, নাকি সবই প্রতিহত করা হয়েছে? একদিকে ইরান দেখাচ্ছে আঘাতের প্রমাণ, অন্যদিকে জর্ডান বলছে তারা সফলভাবে প্রতিরোধ করেছে। সত্যটা এখনো ধোঁয়াশার মধ্যে। তবে একটি বিষয় পরিষ্কার, যুদ্ধ এখন আর সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলগুলোতে, যা পুরো মধ্যপ্রাচ্যকে আরো অস্থিতিশীল করে তুলছে।
এদিকে আরও চাঞ্চল্যকর তথ্য এসেছে সৌদি আরব থেকে। একটি মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলায় উচ্চ মূল্যের নজরদারি বিমান ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে E3 সেন্ট্রি নামের অত্যাধুনিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই বিমানগুলো আকাশে ভাসমান রাডার হিসেবে কাজ করে এবং পুরো অঞ্চলের সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের একটি বিমান ধ্বংস হওয়া মানে শুধু আর্থিক ক্ষতি নয়, এটি যুক্তরাষ্ট্রের সামরিক নজরদারি সক্ষমতার উপর বড় আঘাত, কারণ এই ধরনের বিমান খুবই সীমিত সংখ্যায় রয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, কম খরচের ড্রোন ব্যবহার করে বড় ধরনের ক্ষতি করার দাবি করা হয়েছে। শাহেদ 136 ড্রোন, যার দাম তুলনামূলক কম, সেটি নাকি শত শত মিলিয়ন ডলারের সামরিক সম্পদ ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই অসম লড়াই এখন যুদ্ধের নতুন বাস্তবতা তৈরি করছে। সংঘাতের শুরু থেকেই ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ইরান সমর্থিত গোষ্ঠী একযোগে একাধিক ফ্রন্ট তুলে দিয়েছে। লেবানন, ইয়েমেন, ইরাক সব জায়গা থেকেই চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগ হলো, যদি জর্ডানের মতো কৌশলগত দেশ সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য এক বিশাল যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আকাশে মিসাইল, মাটিতে ধ্বংসাবশেষ আর রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে অঞ্চলটি এখন এক বিস্ফোরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। হিজবুল্লাহ এবং ইরানের সমন্বিত ও বিধ্বংসী হামলায় ইসরায়েলের বিভিন্ন শহর এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর হাইফাকে লক্ষ্য করে হিজবুল্লাহর সরাসরি হামলা এই সংঘাতকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। হাইফার তেল শোধনাগার ও নৌঘাঁটিতে আঘাত। প্রতিবেদনে জানা গেছে, হিজবুল্লাহ হাইফার একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি লক্ষ্য করে একই ঝাঁক উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার পরপরই হাইফার বিশালাকার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। শোধনাগারের পরিকাঠামো এবং ইসরায়েলের অন্যতম প্রধান জ্বালানি কোম্পানি বাজান গ্রুপের একটি স্থাপনা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ইরানি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানছে। যদিও ইসরায়েলি ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করেছে, তবে এই হামলা ইসরায়েলের জ্বালানি নিরাপত্তার উপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। একযোগে বহুমুখী হামলা শুধু হাইফা নয়, যুদ্ধের পরিধি এখন ইসরায়েলের গভীরে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ ইসরায়েলের দিমোনা, তেল আবিব এবং বীরশেবা এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। মাত্র 30 মিনিটের ব্যবধানে ইরান 3টি পৃথক ক্ষেপণাস্ত্র বহর নিক্ষেপ করে। বীরশেবার একটি শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে বিষাক্ত রাসায়নিক লিকের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া একটি কীটনাশক ট্যাঙ্কে আগুন লেগে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়, যা পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি তৈরি করেছে। উত্তরাঞ্চলীয় সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ। লেবানন সীমান্ত এখন বিশ্বের অন্যতম উদ্বায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। হিজবুল্লাহ এন্টার ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। IDF নিশ্চিত করেছে যে হিজবুল্লাহর হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। হিজবুল্লাহ ড্রোন ও গাইডেড মিসাইলগুলো ইসরায়েলি সাজোয়া ইউনিট এবং সেনাদের অবস্থানের ওপর নিখুঁতভাবে আঘাত হানছে। ইরানি সংবাদ মাধ্যম দাবি করেছে যে সংঘাত শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ অন্তত 114টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এই দাবিকে অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করেছে, তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে হিজবুল্লাহর হামলার সক্ষমতা এবং রণকৌশল আগের চেয়ে অনেক বেশি উন্নত ও বিধ্বংসী হয়ে উঠেছে। আঞ্চলিক যুদ্ধের পদক্ষেপ। এই হামলার ব্যাপকতা এবং সমন্বয় ইঙ্গিত দিচ্ছে যে ইরান এবং তার মিত্ররা ইসরায়েলের বিরুদ্ধে একযোগে একাধিক ফ্রন্ট খুলে দিয়েছে। একদিকে উত্তর দিক থেকে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা, অন্যদিকে সরাসরি ইরান থেকে আসা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সব মিলিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এখন চরম চাপের মুখে। ইসরায়েলের গ্যালিলি, টাইবেরিয়াস এবং নেতানিয়া জুড়ে অনবরত সাইরেন বেজে চলেছে, যা সাধারণ মানুষকে বাংকারে আশ্রয় নিতে বাধ্য করছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড IRGC পরিষ্কারভাবে জানিয়েছে, এই হামলাগুলো তাদের ভূখণ্ডে এবং অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন সামরিক তৎপরতার জবাব। ইসরায়েলও বসে নেই, তারা ইরানের দক্ষিণ পার্স প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে পাল্টা হামলা চালিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান, যার মধ্যে একটি ক্লাস্টার মিসাইল ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানতে দেখা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF তাদের সতর্ক বার্তায় বলেছিল, ইরান ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এ ধরনের মিসাইলে একাধিক বোমা থাকে। যখন মিসাইল নিচের দিকে নেমে আসতে থাকে, তখন এগুলো 20টি ছোট অংশে ভাগ হয়ে যায়, যেগুলোর এক একটিতে 2.5 কেজি বিস্ফোরক থাকে। এগুলো 8 কিলোমিটার এলাকা জুড়ে ছড়াতে পারে।
5 মার্চ ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর জেরে লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে এএফপি বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এএফপি প্রতিবেদকরা জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের মাকাবা শহরের কাছে অগ্রসরমান ইসরায়েলি বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি, মানারা এলাকা থেকে মাকাবার দিকে অগ্রসরমান ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। একে বৈরুতের ওপর ইসরায়েলি হামলার পাল্টা জবাব হিসেবে বর্ণনা করেছে তারা। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর ইরাকের এরবিলে মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংবাদ সংস্থাটি দাবি করেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কুর্দি গোষ্ঠীর সদর দপ্তরে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। 5 মার্চ সরকারি খবর অনুযায়ী এই হামলা ইরান ও ইরাকের কুর্দি এলাকায় কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, আমরা ইরাকের বিপ্লব বিরোধী কুর্দি গোষ্ঠীর সদর দফতরে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোকে সতর্ক করেছেন। তিনি বলেন, ইরাক থেকে ইরানের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করলে কোনো পরিস্থিতিকেই ক্ষমা করা হবে না। তিনি আরো বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও লারিজানের এই মন্তব্য প্রকাশিত হয়েছে। তিনি জানিয়েছেন, যারা বিচ্ছিন্নতাবাদী ভাবছে যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রশাসন কুর্দি বিরোধী গোষ্ঠীকে সামরিক সহায়তা দিয়ে ইরানের বিরুদ্ধে বিদ্রোহ সৃষ্টির পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, এই গোষ্ঠীকে মাটির বাহিনী হিসেবে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই ডুমসডে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলেও যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী দেশের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলোর একটির পরীক্ষা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ যখন 6ষ্ঠ দিনে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা সম্পন্ন মিনিটম্যান 3 LMG-30 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ আশঙ্কা বাড়িয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র কি দিন ঘনিয়ে আসার বার্তা দিচ্ছে ইরানকে? ঘনাচ্ছে সন্দেহ। ডুমসডে নামেও পরিচিত এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। কেন মিনিটম্যান 3-কে ডুমসডে ক্ষেপণাস্ত্র বলা হয়? যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের অন্যতম ধ্বংসাত্মক অস্ত্র হয় এর নাম দেওয়া হয়েছে ডুমসডে ক্ষেপণাস্ত্র। 13,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে এই ক্ষেপণাস্ত্র। তার মানে এটি আঘাত হানতে পারে পৃথিবীর যে কোনো স্থানে। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। দীর্ঘদিনের উত্তেজনা, পাল্টাপাল্টে হামলা এবং সামরিক শক্তির প্রদর্শনের মধ্যেই এবার নতুন করে আলোচনায় এসেছে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র খুরাম-4। ইরান দাবি করেছে, তারা এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের ভেতরে বড় ধরনের হামলা চালিয়েছে। 6 মার্চ ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, তাদের সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর 19তম ধাপে এই হামলা চালানো হয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, বিশেষ করে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইসরায়েলি বিমান বাহিনীর 27 নম্বর স্কোয়াড্রন ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। IRGCর বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানটি ইয়া হাসান ইবনে আলী নামের সাংকেতিক কোড ব্যবহার করে পরিচালনা করা হয়। তাদের দাবি অনুযায়ী খুরাম-4 ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। ইরান আরও দাবি করেছে, ইসরায়েলের অত্যাধুনিক 7 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির অন্যতম গর্ব হিসেবে বিবেচিত। কিন্তু ইরানের ভাষ্য অনুযায়ী একসঙ্গে বহু ড্রোন এবং ভারী ক্ষেপণাস্ত্রের আক্রমণ সেই সুরক্ষা বলয় ভেদ করে ফেলেছে। এই সমন্বিত হামলার ফলে তেল আবিব শহরের বিভিন্ন জায়গায় বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটেছে বলে ইরানি গণমাধ্যম দাবি করেছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাত করার পর সেখানে বড় ধরনের আগুন লাগে এবং বিভিন্ন স্থাপনায় ব্যাপক কাঠামোগত ক্ষতি হয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এমন ঘটনা খুব কমই দেখা গেছে বলে দাবি করা হয়েছে। খুরাম-4, যাকে খাইবার নামেও ডাকা হয়, ইরান প্রথম প্রকাশ্যে আনে 2023 সালে। এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন। দীর্ঘ গবেষণা ও উন্নয়নের ফল হিসেবে এটি তৈরি করা হয়েছে বলে বলা হয়।
এই মিসাইলটি আগের সংস্করণগুলোর তুলনায় অনেক বেশি দ্রুতগতির এবং নির্ভুল। প্রায় 13.5 মিটার লম্বা এই ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় 1.5 থেকে 2 টনের মতো। এটিকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল বলা হলেও এর সক্ষমতা অনেক দেশের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সমান বলে বিশেষজ্ঞরা মনে করেন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর গতি। উৎক্ষেপণের পর এটি শব্দের গতির প্রায় 16 গুণ বেশি, অর্থাৎ ম্যাক 16 গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাত্র 15 মিনিটের প্রস্তুতিতেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব। এই মিসাইলটির পাল্লা প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত। এর ফলে মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গা থেকে ইসরায়েলের প্রায় সব অঞ্চলে আঘাত হানার সক্ষমতা তৈরি হয়। খুরামশার 4 ক্ষেপণাস্ত্রের আরেকটি মারাত্মক বৈশিষ্ট্য হলো এর মাল্টিপল ওয়ারহেড বহনের ক্ষমতা। একটি মাত্র ক্ষেপণাস্ত্র প্রায় 1800 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানোর পর এই বিস্ফোরক 80টি ছোট ছোট অংশে ভাগ হয়ে ছড়িয়ে পড়ে। এই ক্ষুদ্র ওয়ারহেডগুলো হাইপারসনিক গতিতে নিচের দিকে নেমে আসে, ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারের পক্ষে এগুলো শনাক্ত করা বা মাঝপথে ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে যায়। ইরান ইঙ্গিত দিয়েছে পরবর্তী হামলায় এমন কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে যা আগে কখনো যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি। খোরামশার 4 মিসাইল এবং খেইবার মিসাইল দিয়ে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। প্রশ্ন উঠছে, এটা কি ইরানের ক্ষেপণাস্ত্র যুদ্ধের শুরু দিয়ে? এই হামলাগুলো কি শুধু ট্রেলার মাত্র? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে কি এখন ইরান তার পুরো ক্ষেপণাস্ত্র ভান্ডার ব্যবহার করতে যাচ্ছে? গাদের 380 মিসাইল ভারত মহাসাগরে একটি মার্কিন ডিস্ট্রয়ার ও একটি ট্যাঙ্কার জাহাজকে লক্ষ্য করে আঘাত হানার পর প্রশ্ন উঠেছে, ইরানি ক্ষেপণাস্ত্র কি এবার সমুদ্রকেও নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত করবে? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছে। মার্চ 6 তারিখে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, IRGCর এক মুখপাত্র জানিয়েছেন দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, ইরান যাকে আগ্রাসী রাষ্ট্র বলছে তাকে শাস্তি দিতেই এই প্রস্তুতি। তিনি আরো বলেন, ইরান এমন এক নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে যা এখন পর্যন্ত কোনো যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি। ওই জেনারেল জোর দিয়ে বলেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরান তার প্রকৃত সামরিক শক্তির মাত্র একটি অংশ ব্যবহার করেছে। IRGCর ওই মুখপাত্র ঘোষণা দেন, ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র খুব শিগগিরই সামনে আসবে। তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। তিনি আরো বলেন, সামনে প্রতিটি নতুন সামরিক অভিযানে শত্রুপক্ষকে কঠিন আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ ইরানের অভিযান চলতেই থাকবে। এই সতর্কবার্তার কিছু সময় পরেই ইরান তেল আবিবকে লক্ষ্য করে একটি খাইবার শ্রেণীর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইরানি গণমাধ্যম বলেছে, এই হামলায় ক্ষেপণাস্ত্রটির লক্ষ্য ভেদ ক্ষমতা অত্যন্ত নিখুঁত ছিল। 5 মার্চ IRGC জানায়, ভোরবেলায় চালানো একযোগে হামলায় তারা খোরামশার 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত এনেছে। একই বিবৃতিতে বলা হয়, ওই হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্ট এবং এর সঙ্গে যুক্ত একটি বিমান ঘাঁটিকেও লক্ষ্য করা হয়েছিল। এদিকে ইরান একটি ভিডিও প্রকাশ করে যেখানে অন্তত একটি খোরামশার 4 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখানো হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া ইরান সেনাবাহিনী দাবি করেছে তারা 5 মার্চ ইসরায়েলের ভেতরে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সেই ড্রোন হামলায় তেল আবিবের কিছু নির্দিষ্ট লক্ষ্যবস্তু এবং উত্তর ইসরায়েলের ম্যারন রাডার ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এই তথ্য পাওয়া যায়নি। এর আগে 4 মার্চ ইরান ঘোষণা দেয় তারা ভারত মহাসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজে হামলা চালিয়েছে। IRGC জানিয়েছে, হামলার সময় ওই ডেস্ট্রয়ারটি একটি মার্কিন ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল। ঘটনাটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 650 কিলোমিটার দূরে ঘটেছে বলে জানানো হয়। IRGCর বিবৃতিতে বলা হয়েছে, ওই হামলায় মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের আরও একটি সফল হামলার খবর সামনে এসেছে। জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাডার পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বলে স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে। এই রাডারের দাম মার্কিন মুদ্রায় প্রায় $300 মিলিয়ন, অর্থাৎ প্রায় $30 কোটি। মার্কিন সংবাদ মাধ্যম CNN ও ব্লুমবার্গ এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন কোম্পানি RTX কর্পোরেশন নির্মিত AN টাইপ 2 রাডারটি আনুষঙ্গিক সরঞ্জাম সহ ধ্বংস হয়ে গেছে। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত শুরুর দিকেই এই হামলা চালানো হয়। সংবাদ মাধ্যম CNN এবং বিভিন্ন বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা এই ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করেছে।
পরবর্তীতে একজন মার্কিন কর্মকর্তাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই রাডারটি পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারিগুলো পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই থার্ড রাডারটি ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের কৌশলগত ক্ষতি। ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসি এর দেয়া তথ্য মতে গত 28 ফেব্রুয়ারি এবং 3 মার্চ জর্ডানে ইরান দুটি বড় হামলা চালায়। যদিও দাবি করা হয়েছিল হামলাগুলো প্রতিহত করা হয়েছে, কিন্তু বাস্তবে তাদের হামলায় এই রাডারটি রক্ষা করা সম্ভব হয়নি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর বিশেষজ্ঞ টম কারাকো জানিয়েছেন, পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের মাত্র 8টি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। একটি পূর্ণাঙ্গ থার্ড সিস্টেমের দাম প্রায় $1 বিলিয়ন। এর মধ্যে শুধু রাডারটির দামই প্রায় $300 মিলিয়ন। 2012 সালের পরিকল্পনা অনুযায়ী এই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য আমেরিকার প্রয়োজন ছিল 9টি ব্যাটারি, কিন্তু বাস্তবে 8টি ব্যাটারি দিয়েই কাজ চালানো হচ্ছিল। এখন জর্ডানে থাকা রাডারটি বিধ্বস্ত হওয়ায় এই মুহূর্তে ব্যাকআপ হিসেবে তাদের আর কোনো অতিরিক্ত রাডার নেই। থার্ড কেন এত গুরুত্বপূর্ণ? থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স এমন একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা বায়ুমণ্ডলের একেবারে শেষ প্রান্তে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। এটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং নির্ভুল। একটি থার্ড ব্যাটারিতে 90 জন সেনা সদস্য থাকে। এছাড়া এতে থাকে 6টি ট্রাক মাউন্ট করা লঞ্চার এবং 48টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $13 মিলিয়ন। এই রাডারটি অকেজো হয়ে যাওয়ায় ওই অঞ্চলের আকাশ প্রতিরক্ষার পুরো দায়িত্ব এখন প্যাট্রিয়ট সিস্টেমের উপর পড়বে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্যাট্রিয়ট সিস্টেমের জন্য প্রয়োজনীয় প্যাকেট 3 ক্ষেপণাস্ত্রের মজুদ বর্তমানে খুবই কম। এদিকে ইরানের লাগাতার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এখন তীব্র চাপের মুখে রয়েছে। এই সংকট মোকাবিলা করতে এবং দ্রুত অস্ত্র উৎপাদন বাড়ানোর জন্য গত শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বড় বড় প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান যেমন লকহিড মার্টিন ও RTX এর সঙ্গে জরুরি বৈঠক করেছে। মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজ USS আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC নৌবাহিনী ড্রোন হামলা চালায়। এই হামলার পর জাহাজটি এবং এর সঙ্গে থাকা ডেস্ট্রয়ারগুলো এলাকা ছেড়ে যায়। তারা এখন পর্যন্ত ওই অঞ্চল থেকে 1000 কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে। ইরান একটি হিসাব করা কিন্তু শক্তিশালী হামলা চালায় মার্কিন যুদ্ধ জাহাজের ওপর। এই ঘটনাকে ডেনা সংঘাতের বড় মোড় হিসেবে দেখা হচ্ছে। ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনার ওপর যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর সমুদ্রে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। এর ফলে দুই পক্ষ সরাসরি সংঘর্ষের দিকে এগোতে থাকে। নতুন কিছু ভিডিও সামনে এসেছে। এসব ভিডিও দেখে ধারণা করা হচ্ছে ইরানের কাছে আরো গোপন ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকতে পারে, কারণ USS আব্রাহাম লিঙ্কন এর কাছে নৌবাহিনীর পাল্টাপাল্টি হামলার ঘটনা দেখা গেছে। ঠিক সেই সময় জাহাজটি এলাকা ছেড়ে যাওয়ার খবর প্রকাশিত হয়। ইরান একই সঙ্গে দীর্ঘপাল্লার একটি নতুন উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর ফলে খোলা সমুদ্রে তাদের আঘাত করার ক্ষমতা আরো বেড়েছে। 6 মার্চ ইরানের নৌবাহিনী প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার বাস্তবায়ন করে। তারা উপকূল থেকে সমুদ্রে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে USS আব্রাহাম লিঙ্কনের দিকে। এই হামলাকে সাম্প্রতিক মার্কিন পদক্ষেপের জবাব হিসেবে দেখা হচ্ছে। এতে ইরান দেখাতে চেয়েছে যে তারা নিজেদের শর্তে পাল্টা জবাব দিতে প্রস্তুত। এই হামলার ঠিক আগে যুক্তরাষ্ট্র ইরানের ফ্রিগেট IRIS ডেনা এ হামলা চালায়। তখন জাহাজটি একটি নৌ মহড়ায় অংশ নিচ্ছিল। এর ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়। নৌবাহিনীর ক্যাডেটদের একটি প্রশিক্ষণ মিশন দিয়েই ঘটনাটি শুরু হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের হামলার পর এটি জাতীয় শোকের ঘটনায় পরিণত হয়। এই হামলায় IRIS ডেনা দৃশ্যমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইরান এই হামলাকে তা পুরুষোচিত আক্রমণ বলে উল্লেখ করে। তারা দাবি করে এতে নিহত হয়েছেন নৌ শিক্ষার্থীরা। তারা একটি আঞ্চলিক সহযোগিতা ও শান্তির প্রতীক মহড়া দিয়ে ফিরছিলেন। এক আবেগঘন বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, নিহত নাবিকদের রক্ত বৃথা যাবে না। তাদের মৃত্যু দেশের প্রতিশোধের সংকল্পকে আরো শক্ত করবে। এর আগে ইরান দাবি করেছিল IRGC নৌবাহিনী ড্রোন ওমান সাগরে অভিযান চালায়। এই অভিযানের লক্ষ্য ছিল USS আব্রাহাম লিঙ্কন। এটি ওই অঞ্চলে মার্কিন নৌ উপস্থিতির বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। ইরানি কর্মকর্তারা বলেন, জাহাজটি ইরানের সামুদ্রিক সীমানা থেকে প্রায় 340 কিলোমিটার দূরে ছিল। তখন ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ছিল। ড্রোন হামলার পর ইরান দাবি করে ক্যারিয়ার গ্রুপ 1000 কিলোমিটারের বেশি দূরে সরে গেছে। তারা এটিকে একটি কৌশলগত সাফল্য বলে। 1 মার্চ ইরান একই জাহাজকে লক্ষ্য করে 4টি
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে খবর আসে। আরেকটি হামলায় একটি মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত লাগে বলে জানা যায়। তখন সেটি একটি মার্কিন ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল। এর ফলে সংঘর্ষ একাধিক নৌযানের মধ্যে ছড়িয়ে পড়ে। IRGC জানায় হামলায় গাদার 380 শ্রেণীর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তারা এগুলোর নির্ভুলতার কথা উল্লেখ করে। ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিট জানায় তারা একটি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। তারা হারমিস 900 এবং MQ-9 ধরনের 4টি ড্রোনও ভূপাতিত করেছে। রাশিয়া কি ইরানের পাশে যুদ্ধে? ইরান কি সত্যি একা লড়ছে, নাকি পর্দার আড়ালে আছে রাশিয়ার শক্ত হাত? 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার মধ্য দিয়ে এই সংঘাতের শুরু। সে হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার। এরপর থেকে ইরানের উপর অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের জন্য সমর্থন পেতে মধ্যপ্রাচ্য ও ইউরোপের নেতাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। কিন্তু যুদ্ধের ময়দানে ইরানকে অনেকটা একা লড়তে দেখা যাচ্ছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, ইরানের দীর্ঘদিনের মিত্র রাশিয়া কি সরাসরি কোনো সামরিক সহায়তা দিচ্ছে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ও রাশিয়ার সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, বরং এটি একটি দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব। আরাকচি বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এটি কোনো গোপন বিষয় নয়। অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু শনাক্ত করতে রাশিয়া ইরানকে সাহায্য করছে কিনা এই প্রশ্নে তিনি সরাসরি কিছু বলেননি। তিনি জানান, এ ধরনের নির্দিষ্ট সামরিক তথ্য তার কাছে নেই। তবে রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক খুবই শক্তিশালী এবং তারা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছে। কিন্তু ঠিক তখনই সামনে আসে আরেকটি বিস্ফোরক তথ্য। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করেছে, রাশিয়া নাকি ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানের গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে কোথায় মার্কিন যুদ্ধজাহাজ রয়েছে, কোথায় তাদের বিমান ঘাঁটি, কোথায় সামরিক স্থাপনা, এসব তথ্য রাশিয়া ইরানকে সরবরাহ করছে। এই তথ্যের ভিত্তিতেই ইরান যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন 3 জন মার্কিন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া ইরানকে মার্কিন সামরিক অবস্থান সম্পর্কে নিয়মিত তথ্য দিচ্ছে। একজন কর্মকর্তা বলেন, ইরানকে সম্ভবত বেশ ব্যাপকভাবেই তথ্য দেওয়া হচ্ছে। এই অভিযোগ নিয়ে রাশিয়ার কাছে জানতে চাওয়া হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে মস্কো ইতিমধ্যে এই সংঘাতকে বিনা উস্কানিতে আগ্রাসন বলে আখ্যা দিয়েছে এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যেই ইরান নিজস্বভাবে মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত করার সক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে রাশিয়ার গোয়েন্দা সহায়তা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সহায়তার ফলই নাকি দেখা গেছে সাম্প্রতিক হামলাগুলোতে। কুয়েতে একটি মার্কিন ঘাঁটিতে ইরানি ড্রোন হামলায় 6 জন মার্কিন সেনা নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। শুধু কুয়েত নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় মার্কিন ঘাঁটি, দূতাবাস এবং সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। রুশ সামরিক বিশেষজ্ঞ দারা মাসিস্ট বলেছেন, ইরানের হামলাগুলো অত্যন্ত নিখুঁত। তার মতে, ইরান বিশেষভাবে আর্লি ওয়ার্নিং রাডার, কমান্ড সেন্টার ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে লক্ষ্য করে আঘাত করছে। তিনি বলেন, ইরানের নিজস্ব সামরিক স্যাটেলাইট প্রায় নেই বললেই চলে। এ কারণে রাশিয়ার উন্নত মহাকাশ প্রযুক্তি তাদের জন্য খুবই মূল্যবান হতে পারে। হার্ভার্ড কেনেডি স্কুলের বেলফার সেন্টারের গবেষক নিকোল ব্রাজেউস্কি বলেন, এবারের হামলাগুলো আগের তুলনায় অনেক বেশি উন্নত। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। তবে কতজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে সে বিষয়ে কোনো সংখ্যা তিনি উল্লেখ করেননি। লারিজানি তার পোস্টে লিখেছেন, তাকে জানানো হয়েছে যে কয়েকজন আমেরিকান সেনা বন্দী হয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্র দাবি করছে ওই সেনারা যুদ্ধে নিহত হয়েছেন। তার মতে, সত্যকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না, তাই একসময় বাস্তবতা প্রকাশ পাবে। তবে ইরানের এই দাবি দ্রুতই নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এই বক্তব্য পুরোপুরি মিথ্যা। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ইরানের শাসক গোষ্ঠীর বিভ্রান্তি ছড়ানোর জন্য নানা ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে। তার মতে, মার্কিন সেনা আটকের দাবি সেই ধরনের আরেকটি উদাহরণ।
আল জাজিরা আরাবিককে দেয়া এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের একজন মুখপাত্র একই কথা বলেছেন। তিনি বলেন, ইরানের এই দাবি তাদের মিথ্যাচার ও বিভ্রান্তি তৈরির প্রচেষ্টার অংশ। গত 28 ফেব্রুয়ারি ইরানের ভেতরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে বর্তমান যুদ্ধের সূচনা হয়। এরপর থেকে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। এই যুদ্ধে এখন পর্যন্ত মার্কিন সশস্ত্র বাহিনীর অন্তত 6 জন সদস্য নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক অভিযানের নাম দিয়েছেন অপারেশন এপিক ফিউরি। ইরানের তাসনিম সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 1332 জন মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় 180 জন শিশু রয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মিনাবের একটি স্কুলে হামলার সময় এই শিশুদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিউ ইয়র্ক টাইমসের একটি বিশ্লেষণে ইঙ্গিত দেওয়া হয়েছে, ওই স্কুলের হামলাটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চালানো হয়ে থাকতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করে হামলার দায় ইরানের ওপর চাপিয়েছেন। এয়ারফোর্স ওয়ান বিমানে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার দেখা তথ্য অনুযায়ী এই হামলা ইরানই করেছে। সেদিন ট্রাম্প দক্ষিণ ফ্লোরিডার একটি রিসোর্ট এবং ডেলাওয়ারের ডোভার বিমান ঘাঁটির মধ্যে যাতায়াত করে দিন কাটান। ফ্লোরিডায় তিনি লাতিন আমেরিকার কর্মকর্তাদের আতিথ্য দিচ্ছিলেন, আর ডোভার ঘাঁটিতে নিহত মার্কিন সেনাদের মরদেহ হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুদ্ধ শুরুর একদিন পর অর্থাৎ 1 মার্চ কুয়েতের একটি বন্দরে ইরানের ড্রোন হামলায় ওই 6 মার্কিন সেনা নিহত হন। নিহত সেনারা হলেন ডেকলান কোডি, জেফ্রি ওব্রায়েন, কোডি খোর্ক, নোয়া টিডজান্স, নিকোল আমর এবং রবার্ট মার্জান। ডোভার বিমান ঘাঁটিতে নিহতদের মরদেহ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে ট্রাম্প বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি দিন। ইরান সম্পর্কে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে বড় ব্যবধানে এগিয়ে আছে এবং তারা ইরানের পুরো দুষ্ট সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছে। তবে তিনি এখনো ইরানি সরাসরি মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা পুরোপুরি বাতিল করেননি। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অনেক প্রেসিডেন্টই বলেন যে তারা বিদেশে সেনা পাঠাবেন না, কিন্তু তিনি এমন কোনো প্রতিশ্রুতি দিতে চান না। ট্রাম্পের ধারণা, এই যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। জার্মানির অভিযোগ, ইরানকে হামলার লক্ষ্য ঠিক করতে সাহায্য করছে রাশিয়া। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল বলেছেন, ইরানকে কোথায় হামলা চালাতে হবে সেই লক্ষ্যবস্তু চিহ্নিত করতে রাশিয়া সহায়তা দিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রাশিয়ার হামলা থেকে বিশ্বের দৃষ্টি সরানোর জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ব্যবহার করতে চাইছেন। ফ্রান্সে G7 বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভাডিপুল জানান, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেছেন এবং সেখানে জার্মানির অবস্থান তুলে ধরেছেন। তিনি আরও বলেন, বর্তমান উত্তেজনা শেষ হলে হরমুজ প্রণালীতে জার্মানি ভূমিকা রাখতে চায়। ভাডিপুল বলেন, পুতিন নির্মমভাবে আশা করছেন যে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা ইউক্রেনে তার অপরাধ থেকে আমাদের মনোযোগ সরিয়ে দিবে। এই পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এই দুটি সংঘাত একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। রাশিয়া স্পষ্টভাবেই সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য দিয়ে ইরানকে সাহায্য করছে। ওদিকে মার্কিন কেন্দ্রীয় তথ্য সংস্থা FBI এর পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইলে ঢুকেছে হ্যাকাররা। এই হ্যাকারেরা ইরানের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছে। হ্যাকারেরা প্রকাশ্যে দাবি করেছে তারা ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইনবক্সে ঢুকেছে। এর প্রমাণ হিসেবে হ্যাকারেরা ক্যাশ প্যাটেল ও তার জীবন বৃত্তান্তের ছবিও প্রকাশ করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটির কাছাকাছি থাকা জায়গাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে। IRGC বলেছে, মার্কিন সেনাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের উপর হামলা চালানো তাদের পবিত্র দায়িত্ব। এক বিবৃতিতে IRGCর জনসংযোগ শাখা জানায়, আমরা আপনাদের জোর দিয়ে পরামর্শ দিচ্ছি, যেখানে মার্কিন বাহিনী মোতায়েন আছে সেই সব এলাকা আপনারা দ্রুত ছেড়ে যান, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। এদিকে লেবাননে লড়াইয়ে ইসরায়েলের 2 সেনা গুরুতর আহত হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর 2 সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে বলা হয়েছে, ওই এলাকায় সংঘর্ষের সময় একজন কর্মকর্তা ও একজন সৈনিক গুরুতরভাবে আহত হন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েল 2 মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, এই হামলা চালানো হচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে। অন্যদিকে হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় 261 জন আহত হয়েছেন। এই হামলাগুলো চালিয়েছে ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তাদের মতে ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট 5,492 জন আহত হয়েছেন। এর মধ্যে এখনো 116 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর শুধু 24 ঘন্টায় ইরান ও হিজবুল্লাহর হামলায় 261 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এবার শঙ্কা আরো বড়, স্থলযুদ্ধের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক পরিকল্পনার দিকে এগোচ্ছেন যা বাস্তবায়ন হলে পুরো অঞ্চল কেঁপে উঠতে পারে। হোয়াইট হাউস মনে করছে সরাসরি স্থল হামলার ভয় দেখিয়েই ইরানকে নতি স্বীকার করানো যাবে। তাদের লক্ষ্য স্পষ্ট, ইরান যেন দ্রুত হরমুজ প্রণালী খুলে দেয়। এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ট্রাম্প ইতিমধ্যে ইরানকে সময় বেঁধে দিয়েছেন, আর মাত্র কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, না হলে শুরু হতে পারে ভয়াবহ স্থল অভিযান। এই অভিযানের প্রস্তুতিও জোরে সোরে চলছে। যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী নৌ ও স্থল বাহিনী মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে। বিশেষ করে সমুদ্রপথে আক্রমণ চালাতে সক্ষম ইউনিটগুলোকে এগিয়ে আনা হচ্ছে। এসব ইউনিটে রয়েছে যুদ্ধজাহাজ, হেলিকপ্টার এবং উপকূলে দ্রুত নামার মতো বিশেষ যান। এছাড়া আকাশপথে হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুত রাখা হয়েছে অভিজাত প্যারাট্রুপার বাহিনী। তারা যে কোনো সময় শত্রুপক্ষের ভেতরে নেমে গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করতে পারে। বিমানবন্দর, ঘাঁটি সবকিছু তাদের লক্ষ্য হতে পারে। শুধু তাই নয়, আরো হাজার হাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে মুহূর্তের মধ্যে তাদের যুদ্ধে নামানো হবে। মার্কিন বাহিনীর সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরানের উপকূলবর্তী দ্বীপগুলো। বিশেষ করে খার্ক দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয়। এই দ্বীপ দখল করতে পারলে ইরানের অর্থনৈতিক শক্তিতে বড় আঘাত লাগবে। তবে এই অভিযান সহজ নয়। বিশ্লেষকরা বলছেন, দ্বীপটি দখল করা যতটা কঠিন, ধরে রাখা তার চেয়েও কঠিন, কারণ ইরান সেখানে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হলো কেশন দ্বীপ। এই দ্বীপ থেকে হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশ নিয়ন্ত্রণ করা হয়। এটি দখল করতে পারলে সমুদ্রপথ অনেকটাই নিরাপদ করা সম্ভব হবে। এছাড়া আবু মুসা, গ্রেটার তুনব এবং লেসার তুনব দ্বীপও হতে পারে হামলার লক্ষ্য। এসব জায়গায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী শক্ত ঘাঁটি গড়ে তুলেছে। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিকল্পনা হলো সরাসরি ইরানের উপকূলে হামলা। যদি এই সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে একসঙ্গে 10 থেকে 12,000 সেনা নামানো হতে পারে। তাদের কাজ হবে উপকূল থেকে ইরানি বাহিনীকে সরিয়ে দেয়া এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করা। কিন্তু ইরানও প্রস্তুত। তারা জানিয়েছে, যে কোনো আক্রমণ মোকাবিলায় তাদের লাখো সেনা প্রস্তুত রয়েছে। উপকূলে মাইন পাতা হয়েছে, ফাঁদ বসানো হয়েছে, আকাশে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে মার্কিন সেনাদের জন্য প্রতিটি পদক্ষেপ হবে ঝুঁকিপূর্ণ। এর বাইরে আরেকটি বড় লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক স্থাপনা। বিশেষ করে ইস্পাহান অঞ্চলে সংরক্ষিত উচ্চমাত্রার ইউরেনিয়াম দখল বা নিষ্ক্রিয় করার পরিকল্পনাও থাকতে পারে। তবে এটি অত্যন্ত জটিল ও বিপজ্জনক কাজ, কারণ এই পদার্থ বিস্ফোরণে ধ্বংস করা যায় না, বরং এতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে পারে, যা আরও বড় বিপর্যয় ডেকে আনবে। সব মিলিয়ে পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিচ্ছে। একদিকে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান। সবকিছু মিলে মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণের অপেক্ষায়।